ওয়েলকাম টু ফ্যান্ডাম। তো চলে এসেছি আরেকটা আপডেটের ভিডিও নিয়ে। তো অনেকগুলো আপডেট রয়েছে, সেগুলো তো শেয়ার করবোই। তো কলকাতা ফুটবল লিগ খুব কাছাকাছি চলে এসেছে, তো সেটা নিয়েও কিছু আপডেট আছে, সেগুলোও কিন্তু অবশ্যই দেবো। কিন্তু সবার আগে যারা এখন অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও এবং তার সাথে বেল আইকনটাও ক্লিক করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ দুটো অবশ্যই ফলো করো, সেখানে কিন্তু আমরা সব রকম আপডেটগুলো পোস্ট করি, মেনলি ট্রায়াল বা টুর্নামেন্টের যেই আপডেটগুলো থাকে সেগুলো। তো প্রথমেই যেই আপডেটগুলো আছে সেগুলোতে চলে আসি। তো কলকাতা ফুটবল লিগ যেহেতু আসন্ন, তো কলকাতা ফুটবল লিগকে দিয়েই শুরু করি। তো বেশ কিছুদিন আগে ভিডিওতে বলেছিলাম যে কলকাতা ফুটবল লিগে কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে এই বছর থেকে কলকাতা ফুটবল লিগে প্রত্যেক দলকে কিন্তু 5 জন করে বাঙালি প্লেয়ারকে, মানে ভূমিপুত্রকে খেলাতে হবে, যাদের জন্ম পশ্চিমবঙ্গের মধ্যেই। তো সেই সিদ্ধান্তটা কিন্তু কিছুটা চেঞ্জ হয়েছে, কারণ ক্রীড়া মন্ত্রক থেকে একটা প্রেশার ছিল এবং বিভিন্ন অর্গানাইজেশনের তরফ থেকেও একটু প্রেশারাইজ করা হয় আইএফএকে। তারপর যেটা জানানো হচ্ছে যে 5-এর জায়গায় 6 জন করে ভূমিপুত্র বা 6 জন করে বাঙালি প্লেয়ারকে কিন্তু রাখতে হবে ফার্স্ট 11-এ প্রত্যেকটা টিমকে, এবং 5 জন করে কিন্তু অন্য স্টেটের প্লেয়ার তারা রাখতে পারবে। এই সিদ্ধান্তটাকে আমি যতদূর জানি, লাস্ট যখন 5 জন প্লেয়ারের কথা হয়েছিল তখন কিন্তু মোটামুটি ম্যাক্সিমাম ক্লাবই কিন্তু সেটা মেনে নিয়েছিল, এক্সেপ্ট 1-2 বড় ক্লাব ছাড়া। তো এবার যেই 6 জনের সিদ্ধান্তটাকে জানালো, সেটা তারা কিভাবে মেনে নেয় বা সেটা নিয়ে তাদের কোনো আপত্তি থাকে কিনা সেটাই দেখার। যদিও মনে হয় না যে আপত্তি করেও খুব একটা ফলপ্রসূ কিছু হবে, কারণ এই সিদ্ধান্তটা যথেষ্ট একটা ভালো উদ্যোগ আমার মতে, যাতে বেশ কিছু বাঙালি প্লেয়ার হয়তো আরও বেশি করে প্রথম দলে সুযোগ পাবে। এছাড়া এবার আসি কলকাতা ফুটবলে কিছু ট্রান্সফার রিলেটেড খবরে। তো তার মধ্যে একটা খুব ভালো সাইনিং করেছে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। যারা জানো ইয়ান লকে কিন্তু কিছুদিন আগে কোচ করেছেন, এবং সেই নংদম্বা নাওরেম, যে কিন্তু একসময় উঠতি প্লেয়ার ছিল, অসাধারণ খেলেছে, মোহনবাগানেও হয়ে আই লিগেও পারফরমেন্স করেছে। তো সেই নংদম্বা নাওরেং কে কিন্তু কলকাতা লিগের জন্য সাইন করেছে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। এবং এর সাথে বলে রাখি, কলকাতা ফুটবলের যথেষ্ট পরিচিত একজন মুখ এবং যথেষ্ট এক্সপিরিয়েন্স একজন ডিফেন্ডার, ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেনও ছিল একটা সময়, কৌশিক সরকার কিন্তু জয়েন করেছে কালীঘাট মিলন সংঘতে। এর সাথে বলে রাখি, এরকম কিন্তু সাইনিং অনেকগুলোই হচ্ছে, মানে হতে চলেছে, এখনও কিছু কম বেশি সাইনিং কিন্তু হচ্ছে কলকাতা ফুটবলে। যেরকম জানো, চানমারির কোচকে কিন্তু ডায়মন্ড হারবার তাদের কোচ হিসাবে নিযুক্ত করেছে, মেনলি কলকাতা ফুটবল লিগে তিনি মেন দায়িত্ব থাকবে, এবং আই লিগে কিন্তু কিউবিকোনের সহকারী হিসাবে থাকার কথা তার। তো এই সিদ্ধান্তগুলো কিন্তু যথেষ্ট পজিটিভ দিক। তো দেখা যাক কীভাবে কলকাতা ফুটবল লিগটা এবার হয়, কারণ গতবারের চ্যাম্পিয়ন কে হয়েছে সেটা কিন্তু এখনও অবধি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করা হয়নি। যেরকম আই লিগের চ্যাম্পিয়ন কে হয়েছে সেটাও অফিসিয়ালি ঝুলে রয়েছে, তো সেই জায়গাগুলোতে তো রয়েছেই। তো দেখা যাক সেটা মিটমাট এইবারের কলকাতা ফুটবল লিগ শুরু হওয়ার আগে হয় কি না। এবার আসি ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কথা। তো লাস্ট ইন্ডিয়ান ন্যাশনাল টিমের একটা খেলা ছিল থাইল্যান্ডের সাথে, এবং অসাধারণ পারফরমেন্স করে ইন্ডিয়ান ন্যাশনাল টিম, এবং সেই ম্যাচটা কিন্তু 2-0 হেরে যায়। এবং আইএসএলে যেই সমস্ত প্লেয়াররা অনবদ্য পারফরমেন্স করেছে, অসাধারণ পারফরমেন্স করেছে, তারা কিন্তু ইন্ডিয়া টিমে গিয়ে অ্যাজ ইউজুয়াল যেরকম পারফরমেন্স করার তাদের থেকে আশা করা যায়, তো সেই পারফরমেন্সটাই তারা করেছে, এবং রেজাল্ট অ্যাজ ইউজুয়াল যা হয়েছে তাই কিন্তু হয়েছে। তো যাই হোক, এরপরে যেটা খবর সেটা হচ্ছে সেই স্কোয়াড থেকে বেশ কিছু প্লেয়ারকে বাছা হয়েছে, এবং বেশ কিছু প্লেয়ার কিন্তু চোটের জন্য স্কোয়াড থেকে বেরিয়েও গেছে, যেরকম হচ্ছে সুভাশিস বোস, মেহতাব সিং এবং ঋত্বিক তিওয়ারি। এই 3 জন কিন্তু স্কোয়াড থেকে বেরিয়ে গেছে ইনজুরির জন্য। এই 3 জনের ছাড়া যে 25 জনের টিমটা হংকং উড়ে গেছে, তো সেই টিম লিস্টটা তোমরা স্ক্রিনে দেখে নাও। তো এখান থেকেই কিন্তু 11 জন প্লেয়ার হংকংয়ের বিরুদ্ধে খেলবে 10 তারিখে। কিন্তু যেটা বড় খবর সেটা হচ্ছে এই হংকং ম্যাচের পরেই কিন্তু মানোলো মার্কোয়েস কিন্তু অফিসিয়ালি যেই ন্যাশনাল টিমের দায়িত্বে ছিলেন সেখান থেকে কিন্তু রিজাইন দিতে পারে, এরকমই কিন্তু খবর রয়েছে। মানোলো মার্কোয়েসের সাথে কন্ট্রাক্টটা হয়েছিল এর আগে, যেরকম যেই কোচেদের সাথে যে সমস্ত কন্ট্রাক্ট হয়েছিল ইগস্টি ম্যাচের মতো, যে তাদের সাথে বেশ কয়েক বছরের কন্ট্রাক্ট হয়েছিল, কিন্তু যেহেতু আইএসএল চলাকালীন মানোলো মার্কোয়েজকে কোচ করা হয়, তো ওর সাথে কিন্তু পার ম্যাচ হিসাবে কন্ট্রাক্ট করা হয়েছিল। এবং যেটা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর,
শোনা যাচ্ছে যে আইএফ এর কিছু সিদ্ধান্তে বা আইএফ এর অন্দরের মানে ভেতরকার কিছু পরিস্থিতিতে তিনি নাকি অখুশি, এবং যেটা শোনা যাচ্ছে হংকং ম্যাচের পরে তিনি নাকি তার দায়িত্ব ছাড়তে পারেন, এরকমই শোনা যাচ্ছে। যদি এটা অফিসিয়ালি উনি দায়িত্ব ছেড়ে দেন বা সত্যি যদি এরা হয়, সেই ক্ষেত্রে কিন্তু এআইএফএফ কে আবার নতুন কোচের চিন্তা ভাবনা করতে হবে। সেটা ইন্ডিয়ান কোচ আনবে না কোনো বিদেশি কোচকে আনবে, সেটাই কিন্তু দেখার। এবং হংকং ম্যাচের পরে কি হয় বা হংকং ম্যাচের রেজাল্ট কিন্তু খুব ডিপেন্ড করছে, কারণ দেখতেই পাচ্ছে উজবেকিস্তানের মতো টিম কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করে গেছে, যে কিন্তু একসময় ইন্ডিয়ার থেকে অনেকটা র্যাঙ্কিংয়ে পিছিয়ে ছিল। তারা কিন্তু আজকে ইন্ডিয়া থেকে র্যাঙ্কিংয়ে অনেকটা আগে নিজেদের ডেভেলপমেন্ট করে কিন্তু অলরেডি তারা কোয়ালিফাই করেছে। তো এবার আসি বাকি যেই আপডেটগুলো রয়েছে সেগুলোতে। তার মধ্যে অনেকদিন আগে বলেছিলাম যে ধীরাজ সিং কিন্তু মোহনবাগান ছাড়তে চলেছে, তো সেই খবরটাই মোটামুটি মান্যতা পেতে চলেছে যতদূর জানতে পেরেছি, যে ধীরাজ সিং কিন্তু অফিসিয়ালি পাঞ্জাব এফসিতে যোগদান করতে চলেছে। এর সাথে বলে রাখি যে মোহনবাগানে আপাতত ইনকামিংয়ের কোনো খবর নেই, তবে হ্যাঁ মোহনবাগান অবশ্যই নিশ্চয়ই, যেহেতু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলবে, তো সেই জায়গা থেকে কিন্তু বেশ কিছু বড় নাম অবশ্যই সাইন হবে। হয়তো যেরকম জানো একদম পুরো সাইলেন্টলি ভাবে সবকিছু করে, তো সেরকমই কিন্তু কাজকর্ম চলছে যতদূর জানি। তো অবশ্যই সেরকম যদি নাম বিশাল বড় কিছু নাম ভেসে আসে বা সেটা যদি সাইনিং হয় তাহলে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু এই মুহূর্তে একটা নাম মার্কেটে শোনা যাচ্ছে, সেটা অবশ্যই মোহনবাগানের জন্য নয়, সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের জন্য। তো যার নাম হচ্ছে গ্লেসন ডালা। তো এ কিন্তু কাতার স্টার লিগে খেলে, কাতার স্টার লিগে কিন্তু 2022 থেকে খেলছে, এবং সেখানে কিন্তু লাস্ট মরশুমে কিন্তু বেশ ভালো পারফরমেন্স করেছে। মোটামুটি 13-14টা ম্যাচে কিন্তু 5টা গোল 5টা অ্যাসিস্ট কিন্তু তার রয়েছে। 28 বছর বয়সী প্লেয়ার, সেন্টার মিডফিল্ডে খেলে এবং স্ট্রাইকারেও খেলতে পারে। তো একে নিয়ে একটা রিউমার এই মুহূর্তে মার্কেটে ছড়িয়েছে যে ইস্ট বেঙ্গল নাকি একে চাইছে। বলে রাখি এর কিন্তু কন্ট্রাক্ট শেষ হতে চলেছে জুন মাসের 30 তারিখ। তো সেইখান থেকে এরকম একটা রিউমার তৈরি হওয়া খুবই পজিটিভ ব্যাপার। বাট হ্যাঁ, মার্কেট ভ্যালু যথেষ্ট হাই। যদি এরকম প্লেয়ার আসে বা আনতে পারে তাহলে তো অবশ্যই একটা বড়সড় সাইনিং হবে, কিন্তু নিয়ে আসাটা খুব ডিফিকাল্ট। তো আপাতত রিউমার ছড়িয়েছে টুকটাক, তো সেই হিসাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। তো রিউমারের পর্যায়ে রয়েছে, কোনো রকম কোনো ডেভেলপমেন্ট বা কথাবার্তা গেছে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। আর একদম শেষে যেটা বলি সেটা হচ্ছে মোহামেডান স্পোর্টিংকে নিয়ে। তো মোহামেডানও কিন্তু কলকাতা ফুটবল লিগের জন্য জুনিয়র সিনিয়র মিশিয়ে টিম করছে, এবং তারাই কিন্তু খেলবে কলকাতা ফুটবল লিগ। এবং মোহামেডানে যারা আইএসএল এ ছিল অনেকেই কিন্তু বেরিয়ে গিয়ে ভবানীপুরের মতো টিমে কিন্তু সাইন করেছে। তো সেটা হচ্ছে মোহামেডানের ইনভেস্টার নিয়ে কথা বলি বা স্পন্সর যাই হোক সেটা। তো মোহামেডানের কিন্তু সার্চির সাথে কিন্তু বিচ্ছেদ হয়ে গেছে, বাট যেটা রয়েছে দীপক কুমার সিং এর সাথে কিন্তু এখনো অবধি রয়েছে, মানে বাংকার হিলের সাথে। বাট যেটা শোনা যাচ্ছে যে হয়তো সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো শ্রী সিমেন্ট মোহামেডানে স্পন্সর হিসাবে আসতে পারে, এরকম কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। যদিও এখনো অবধি কিন্তু সেরকম ডেভেলপমেন্ট কিছু হয়নি এই বিষয়। তো যদি হয় পরবর্তীকালে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এগুলোই মোটামুটি আপডেট আমার কাছে ছিল। তো যা যা আপডেট ছিল শেয়ার করেছি। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার তো অবশ্যই করবে। তো চলো আজকের মতো টাটা।